ঠিক আছে, দেখো। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সমুদ্র দূষণ বা ওশেন পলিউশন নিয়ে। ঠিক আছে, সমুদ্র দূষণ বা ওশেন পলিউশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর সাথে সাথে আমাদের বেশ কয়েকটা ছোট ছোট টপিকও আজকে করব, যেমন দেখতে পাচ্ছ কীটনাশক দূষণ রয়েছে, প্লাস্টিক দূষণ রয়েছে এবং তাপীয় দূষণ রয়েছে। তো এই টোটালটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, যদিও বিশাল বড় বড় টপিক নয়। সমুদ্র দূষণটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, তার বাইরে এগুলো খুব ছোট্ট ছোট্ট টপিক। তো দেখো, আমরা জানি যে আমাদের কি না, আমাদের টোটাল যে আর্থ রয়েছে পৃথিবীর মধ্যে 29% ভাগ রয়েছে, আর 71% সমুদ্র রয়েছে, তাই তো। তো এই যে ওশেন বা সমুদ্র বলতে পারো, যেটা আমাদের টোটাল পৃথিবীর 71% জুড়ে রয়েছে, সেই ক্ষেত্রে কি কি দূষণ হচ্ছে বা কি কি দূষণ হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের আলোচনাটা হবে। দেখো, তো সামুদ্রিক দূষণ বলতে আমরা সহজ ভাষায় কি বুঝবো না, সমুদ্রের দূষণ ঘটা। এবার সমুদ্রে কিভাবে দূষণ ঘটতে পারে, দুটো কারণে হতে পারে, প্রাকৃতিক এবং মানবিক। মানবিকের মধ্যে আবার একাধিক কারণ থাকে, যার মধ্যে যেগুলো কিছু কিছু কারণ থাকে সেগুলো সরাসরি সমুদ্রের মাঝখান থেকে দূষণ ঘটায়, যেমন জাহাজের তেল নিঃসরণ হওয়া বা অন্যান্য কোনো যুদ্ধের কারণে। আরেকটা হয় কি না, শহরাঞ্চলের বিভিন্ন আবর্জনা যখন নদীতে ফেলে দেওয়া হয়, তখন সেই নদীর জল যখন মোহনায় গিয়ে সমুদ্রের সাথে মেশে সেখান থেকে দূষণ হয়। অর্থাৎ সেই জল দূষণের মতোই প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুটো উৎসের মাধ্যমে আমাদের সামুদ্রিক দূষণ হচ্ছে। দেখো, এটাকে ইংরেজিতে আমরা ম্যারিন পলিউশন বলছি। তো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ক্রিয়াকলাপের মাধ্যমে কোনো পদার্থ সমুদ্রের মধ্যে ফেলার ফলে সমুদ্রের জলের শুদ্ধতা বিনষ্ট হয়ে যায়। আর এর ফলে যখন সমুদ্রের বসবাসকারী যে সমস্ত প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, তাদের ক্ষতি হচ্ছে, সেটাকে আমরা সামুদ্রিক দূষণ বলছি। এর উৎস কি না, মনে রাখবে প্রায় 40%-এর বেশি বর্জ্য পদার্থ, যেমন প্লাস্টিক, পলিমারজাত দ্রব্য যা সহজে বিনষ্ট হয় না, তা সমুদ্রের তলদেশে ফেলা হচ্ছে। তো এই যে মানুষের ব্যবহার করা প্লাস্টিক, সেই প্লাস্টিক কিন্তু সমুদ্রের দূষণের টোটাল 40% দূষণের জন্য এই প্লাস্টিক জাতীয় দ্রব্য দায়ী। শহর এবং মহানগরীর উপকূলবর্তী অঞ্চলে হোটেল, বাড়ি ইত্যাদি থেকে উৎপন্ন তরল বর্জ্য পদার্থ, যার উপাদান হিসাবে উপস্থিতি সাবান থাকে। সাবানের মধ্যে তোমরা পড়েছিলে এবিএস নামক এক প্রকারের পদার্থ থাকে, তাই না, অ্যালকাইল বেনজিন সালফোনেট। তো এই ধরনের সাবান, ডিটারজেন্ট এই সব থেকে, এছাড়া কীটনাশক, রান্নাঘরে ব্যবহৃত তেল, এই সমস্ত কিছু সরাসরি পাইপ লাইনে বা বড় ড্রেনের মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তো সেখান থেকেও সমুদ্রের দূষণ ঘটছে। এখানে বিশাল মনে রাখার কিছু নেই, শুধুমাত্র জাস্ট একবার রিডিং করে নেবে। এই চ্যাপ্টারগুলো খুব সহজ। দেখো, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত কারখানাগুলো থেকে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ, ভারী মৌল রয়েছে বিভিন্ন, সেগুলো সমুদ্রে ফেলার ফলে সমুদ্রের দূষণ ঘটে। আর জাহাজ থেকে বেরোনো যে তেল, এটাকে আমরা অয়েল স্পিল বলি, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, আগেও পড়েছি। স্পিল অর্থাৎ কোন সমুদ্রের জাহাজ থেকে সেই জাহাজের ট্যাঙ্কার লিক করলে বা জাহাজ থেকে তেল সমুদ্রের জলের মধ্যে পড়ে গেলে সেই ঘটনাটাকে আমরা অয়েল স্পিল বলছি। তো সেখানকার তেলের খনিগুলো থেকে তেল বেরিয়ে সমুদ্রের উপরিপৃষ্ঠে ছড়িয়ে যায়, যার প্রভাবে সমুদ্রে বসবাসকারী প্রাণীদের মধ্যে অক্সিজেনের ঘাটতি থাকে। কারণ আমরা জানি এটা ধরো একটা সমুদ্র, তো এর উপরের স্তরে জল রয়েছে, এখানে এবার এই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন দ্রবীভূত হতে থাকে জলের মধ্যে অল্প অল্প করে। কিন্তু এই স্তরের উপর যদি একটা এরকম তেলের এরকম একটা আস্তরণ পড়ে যায়, তাহলে এখান থেকে অক্সিজেন কিন্তু আর যেতে পারছে না ভিতরে, যে কারণে কিন্তু এই নিচে থাকা সামুদ্রিক যে সমস্ত প্রাণী, মাছ ইত্যাদি রয়েছে, তারা কিন্তু অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। 5 নম্বরে দেখো, চাষাবাদের জন্য ব্যবহৃত যে সমস্ত সার, কীটনাশক, সেগুলো জলে ধুয়ে প্রথমে নদীতে এবং সমস্ত নদী সমুদ্রে গিয়ে মেশে, তাই সেক্ষেত্রে সমুদ্রেও কিন্তু দূষণটা ঘটছে। নদীর পাশাপাশি শহরগুলো থেকে বর্জ্য পদার্থ নিয়ে এসে সমুদ্রে নিক্ষেপ করা হয়, যা সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করছে। এবার দেখো, এই যে অয়েল স্পিলের ঘটনাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেশনটার মধ্যে, সেটাই। এই যে জাহাজ থেকে বা এখানে যেমন আমাদের ডিগ বয় রয়েছে, ট্রম্বে রয়েছে, এই সমস্ত তৈল খনি যেগুলো রয়েছে, যেখান থেকে সরাসরি পেট্রোলিয়াম তোলা হচ্ছে, তো সেখান থেকেও এরকম ভাবে তেল নিঃসরণ হয় এবং সেই তেল এই যে কালো আকারে সমুদ্রের ওপরের স্তরে ভাসতে থাকে। তার সাথে সাথে সমুদ্রের নিচের যে সমস্ত প্রাণী, এই যে ডলফিন, হাঙর, এসব, এরা যখন সমুদ্রের উপরে পৃষ্ঠে আসছে, তাদের চামড়ার মধ্যে এই তেল লেগে যায় এবং তাদেরকে আস্তে আস্তে মেরে ফেলে। তো এটাই হচ্ছে কিন্তু অয়েল স্পিল।
ঠিক আছে। তো সিলেবাসে তোমাদের রয়েছে অয়েল স্পিল। অয়েল স্পিল শুধু এটুকুই, অয়েল স্পিল এর থেকে বেশি আর কিছুই নেই। এটা সামুদ্রিক দূষণের অন্তর্গত। এটা অবশ্যই মানব কারণজাত একটা দূষণ। অয়েল স্পিল বলতে কি বোঝাচ্ছে? স্পিল কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, অর্থাৎ সমুদ্রের মধ্যে যখন তেল ছড়িয়ে পড়ছে এবং সেটা যখন সামুদ্রিক বিভিন্ন প্রাণীদের মৃত্যুর কারণ হচ্ছে, সেই ঘটনাকে আমরা অয়েল স্পিল বলছি। আচ্ছা দেখো, সামুদ্রিক দূষণের প্রভাব। তো অতিরিক্ত জৈব পদার্থ সমুদ্রের মধ্যে ফেলার ফলে ফাইটোপ্লাঙ্কটনের অতিবৃদ্ধি হয়। আমরা আগেও পড়েছি ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন দুই প্রকারের প্লাঙ্কটন থাকে। এর মধ্যে এই যে ফাইটোপ্লাঙ্কটন, এটাকে মনে রাখবে, এরা হলো উদ্ভিদ প্লাঙ্কটন। এরা হলো উদ্ভিদ প্লাঙ্কটন, আর জুপ্লাঙ্কটন তারা হলো প্রাণী প্লাঙ্কটন। তো এই যে ফাইটোপ্লাঙ্কটনের অতিবৃদ্ধি হয়, যার ফলে বহুত একটা এলাকা জুড়ে সমুদ্র পৃষ্ঠের রং পরিবর্তন হয়, একে রেড টাইড বলে। আর শেষের দিকে আমরা রেড টাইড পড়বো যদি সময় থাকে। দেখো, বিষাক্ত পদার্থ সমুদ্রে নিক্ষেপের ফলে তা খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে। এটাকে আমরা কি পড়েছিলাম মনে পড়ছে? বায়ো অ্যাকুমুলেশন। একটা পড়েছিলাম বায়ো ম্যাগনিফিকেশন। আশা করি মনে আছে তোমাদের। এই যে কোন একটা খাদ্য শৃঙ্খলে যখন বিষাক্ত পদার্থ প্রবেশ করছে এবং সেটা স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে, সেটাকে অ্যাকুমুলেশন বলা হয়। আর সেটা যখন প্রতি স্তরে বেড়ে যায়, প্রথম স্তরের খাদ্য শৃঙ্খল থেকে দ্বিতীয় স্তরে, সেটাকে ম্যাগনিফিকেশন বলা হয়। দেখো, বিষাক্ত পদার্থ সমুদ্রে নিক্ষেপের ফলে তা খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীকালে বৃহৎ প্রাণী গোষ্ঠী এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করে। মাছ ধরার জাল, প্লাস্টিক এবং বিভিন্ন পলিমার জাতীয় যে কঠিন বর্জ্য পদার্থ, সেগুলো সমুদ্রে পড়ার ফলে খাদ্যের সাথে তাতে সেগুলো বিভিন্ন প্রাণী আটকে পড়ে। যেমন তোমরা ইউটিউবে দেখে থাকবে বিভিন্ন বড় বড় কচ্ছপ, যেগুলো বর্তমানে লুপ্ত প্রায়, তারা বেশিরভাগ সময় মাছ ধরার জালের মধ্যে আটকে যায়, বা হয়তো এরকম জড়ামড়ি পাকিয়ে যায় বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্যে। এবং যে তিমি, নীল তিমি, যেটা আমরা জানি পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ প্রাণী, তো প্রতি বছর অসংখ্য নীল তিমি মারা যায় এই মানুষের ফেলা প্লাস্টিকের কারণে। মানে যেখানে প্লাস্টিক গুলো এক সারে প্লাস্টিকের বিভিন্ন বোতল ইত্যাদি ভাসতে থাকে, ওই নীল তিমিরা সেটাকে মাছের ঝাঁক মনে করে এবং খেয়ে ফেলে। এর ফলে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে মরে যায় সেই তিমি। ঠিক আছে। দেখো, সমুদ্রের দূষণের ফলে সামুদ্রিক মাছ ও খাবারগুলি স্বাদ খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে বাজার মূল্য আস্তে আস্তে কমে আসছে। অয়েল স্পিল শুধুমাত্র সামুদ্রিক প্রাণী, বিভিন্ন পরিযায়ী পাখিদেরও ক্ষতি করে। এখানে বলেছিলাম এই অয়েল স্পিলের কারণে পাখিদের একটা রোগ হয়। রোগটার নাম কেউ বলতে পারবে কি ছিল? স্যার হেপাটাইটিস। না, হেপাটাইটিস না, হাইপোথার্মিয়া। সার্কেডিয়াম। হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া নামক রোগ হয় পাখিদের। ঠিক আছে, মানে তাদের পালকে যখন তেল লেগে যায়, জল দূষণ চ্যাপ্টারে পড়িয়েছি, দেখবে পিডিএফ এ আছে। তো তাদের পালকে যখন তেল লেগে যায়, তখন তাদের পালকের জল প্রতিরোধক ক্ষমতাটা হারিয়ে যায়। এর ফলে তাদের ঠান্ডা লেগে এক প্রকারের জ্বর আসে। আমাদের যে ঠান্ডা লেগে জ্বর আসে, সেটাকে হাইপোথার্মিয়া বলা হয়। এবং এর ফলে এই সমস্ত পরিযায়ী পাখি তথা মাছ শিকার করে যে সমস্ত পাখি, যেমন মাছরাঙা বা আরো বড় বড় শঙ্খচিল, তারা, তো সেই সমস্ত পাখিগুলো আস্তে আস্তে জ্বর হয়ে মারা যায়। দেখো, আমরা জানি সমুদ্রে প্রচুর পরিমাণে বাতাসের কার্বন ডাই অক্সাইডকে জলে দ্রবীভূত করে, যা কার্বনিক অ্যাসিডে পরিবর্তিত হয়। তাই বাতাসের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধির কারণে সমুদ্রের জলের অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, যার ফল হিসাবে সামুদ্রিক প্রবাল এবং শামুক, ঝিনুক, এদের ক্যালসিয়াম গঠিত আবরণ নষ্ট হচ্ছে। এখান থেকে কয়েকটা প্রশ্ন হয়। এই যেমন শামুক, ঝিনুক, এদের দেখবে বাইরে একটা শক্ত খোলক থাকে। সেই খোলকটা কি দ্বারা নির্মিত যদি প্রশ্ন আসে, মনে রাখবে সেটা ক্যালসিয়াম বা চুন দ্বারা নির্মিত। ঠিক আছে, শামুক, ঝিনুক, এদের যে শক্ত একটা খোলক থাকে, সেটা ক্যালসিয়াম দ্বারা নির্মিত। আর এই যে সমুদ্রকে কি বলা হচ্ছে? কার্বন সিঙ্ক বলা হচ্ছে। সমুদ্রকে কার্বন সিঙ্ক বলা হচ্ছে। কার্বন সিঙ্ক কেন বলা হচ্ছে? কারণ পৃথিবীতে যে পরিমাণ দূষিত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তার 98% সমুদ্র তার নিজের মধ্যে গুলে নেয়, অর্থাৎ সমুদ্র জলের মধ্যে দ্রবীভূত করে দেয়। সেই কারণে এই যে সমুদ্র, সে প্রত্যেক দিন অসংখ্য ও প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিজের মধ্যে আবদ্ধ করে নিচ্ছে। এর ফলে পরিবেশকে বাঁচাচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে অতিরিক্ত। সেই কারণে সমুদ্রকে সিঙ্ক বলা হয়, এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে যাই রেড টাইডে। রেড টাইড সম্পর্কে যদি আমরা পড়বো আবার, এটি অ্যালগাল ব্লুমের সাথে এক প্রকার সম্পর্কযুক্ত। ঠিক আছে, এখানে পড়ে দিচ্ছি। দেখো, মূলত HAB এই নামটা মনে রাখবে।
HAB হার্মফুল অ্যালগাল ব্লুম, অর্থাৎ অ্যালগাল ব্লুম মানে এক প্রকারের শ্যাওলা। এবার সেই শ্যাওলা বিভিন্ন প্রকারের হতে পারে, হার্মফুল হতে পারে, নন হার্মফুল হতে পারে। তো হার্মফুল বা ক্ষতিকর যে সমস্ত অ্যালগাল ব্লুম বা শ্যাওলা রয়েছে তার দ্বারা সমুদ্রের জল মাঝে মাঝে লাল রক্তিম বর্ণ ধারণ করে, একেই আমরা রেড টাইড বলছি। অর্থাৎ ব্যাপারটা কি রকম, যে সমুদ্রের যে জল সেটা মূলত জলের মতো হয়, এবার সেটা কখনো কখনো যখন লাল রঙের হয়ে যায়, তার বর্ণটা লাল হয়ে যায়, তাকে আমরা রেড টাইড বলছি। যেমন যদি আমরা একটু ছবিটা দেখার চেষ্টা করি, আমার পুরনো পিডিএফ এ ছবিটা দেওয়া ছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই যেমন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রেড টাইডের এরকম জল হয়ে যায় সমুদ্রের মধ্যে, ঠিক আছে, মানে সমুদ্রের যে জল সেটা এরকম লাল বর্ণের হয়ে যায়। এখানে কিন্তু দেখো মনে হচ্ছে যেন রক্ত বা রং কেউ মিশিয়ে দিয়েছে, এটা হচ্ছে ওই এক প্রকারের HAB, তার একটা নির্দিষ্ট নাম আছে, এরপরে বলছি। ওই HAB নামক এই যে আমাদের অ্যালগাল ব্লুম, হার্মফুল অ্যালগাল ব্লুম, তাদের টক্সিকের কারণে, তাদের বিষাক্ত জিনিসের কারণে এইরকম জলের রং হয়ে গেছে। তো এই এই অঞ্চলগুলোতে নির্দিষ্ট সময়ে রেড টাইড দেখা যায়। দেখতে পাচ্ছ এই যে আমেরিকা মহাদেশের এদিকে, এশিয়ারও বেশ কিছু অংশে নিচের দিকে রেড টাইড কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এটাকেই লাল জোয়ার বলা হচ্ছে। এই পিডিএফ আর ওই পিডিএফ একই, ওটা স্লাইডে করা আছে, এটা পিডিএফ এ করা আছে, যদিও আমি দুটোই তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। দেখো রেড টাইড সম্পর্কে যদি আমরা বলি এখানে, এটাতেই পড়ি দিই, সুবিধা হবে তোমাদের। দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বললাম ওই রেড টাইডস ওটা প্রচন্ড দূষিত। হ্যাঁ, ওটা প্রচন্ড দূষিত। তো আমরা যদি আসি যে এই যে লাল জোয়ার কি, রেড টাইড বা লাল জোয়ার, এটা অ্যালগাল ব্লুমের সাথে সম্পর্কযুক্ত। মূলত HAB বা হার্মফুল অ্যালগাল ব্লুমের দ্বারা সমুদ্রের জলে মাঝে মাঝে লাল রক্তিম বর্ণ ধারণ করে। এই ঘটনাকে লাল জোয়ার বা রেড টাইড বলে, যেমনটা তোমরা ছবিতে দেখলে। রেড টাইড সৃষ্টি হয় এক প্রকারের ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়াটার নামটা মনে রাখবে, একে একটা শর্টকাট নামে বলা হয় গনিওলাক্স, ঠিক আছে। আর এর পুরো নাম হচ্ছে রেড ডাইনোফ্লাজেলেটস, ঠিক আছে। তো নামটা মনে রাখবে, রেড বা লাল ডাইনোফ্লাজেলেটস নামক এক প্রকারের ব্যাকটেরিয়া, যেটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, ঠিক আছে। যেহেতু এটা নতুন অ্যাড হয়েছে তাই সবকিছুকে খুঁটিয়ে পড়বে। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত রেড ডাইনোফ্লাজেলেটস নামক এক প্রকারের ব্যাকটেরিয়ার কারণে, তাদের মিথস্ক্রিয়ার কারণে এই সমুদ্রের জলের রং লাল হয়ে যায়। এই লাল ডায়ানোফ্লাজেলেটস গুলো দ্রুত হারে বাড়তে থাকে, মানে প্রচুর পরিমাণে এরা বংশ বিস্তার করে। আর এদের বংশ বিস্তার করার জন্য এক প্রকারের মানে আবহাওয়া দরকার হয়, যেখানে সমুদ্রের জলের যে উষ্ণতা সেটা একটা নির্দিষ্ট পর্যায়ে হতে হয়, মানে খুব ঠান্ডা জলেও এরা বাঁচে না, আবার খুব গরম জলেও এরা বাঁচে না। তাই মাঝে মাঝে ওই যে যখন এল নিনো আসে, তোমরা জানো এল নিনো ডিসেম্বর মাসের দিকে যখন আসে 4-5 বছর পর পর, তখন সমুদ্রের যেহেতু উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সমুদ্রের জলটা বেশ গরম হয়ে যায়, তখন এই রেড টাইডটা বেশি দেখা যায়। দেখো এই সমস্ত অ্যালগি গুলো তাদের দেহ থেকে এক প্রকারের বিষাক্ত টক্সিক, মানে এক প্রকার বিষাক্ত রস নির্গত করে, যার কারণে সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন ছোট ছোট প্রাণী, যেমন বিভিন্ন ছোট মাছ, কচ্ছপ ইত্যাদি, তারা মারা যায়। এবং একাধিক পাখি এই অঞ্চলে মাছ শিকার করতে যখন আসে, তখন তারা লাল জোয়ারের শিকার হয়। যেমন তুমি বললে এক্ষুনি যে এটা প্রচন্ড বিষাক্ত, একদমই তাই। এই রেড টাইড বা লাল রঙের এই যে জল, এটা কিন্তু প্রচন্ড বিষাক্ত। ব্যাকটেরিয়ার নামটা মনে রাখবে, রেড ডায়ানোফ্লাজেলেটস। দেখো 2018 সালে এই লাল জোয়ার সমগ্র ফ্লোরিডা উপকূলকে ঢেকে দিয়েছিল এরকম ভাবে। এই যে টোটাল এটা মানে উপরে একটা শ্যাওলা বা অ্যালগাল ব্লুমের স্তর দেখতে পাচ্ছ, মূলত এই যে বললাম না HAB হার্মফুল অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম মানে সেটা দেখতে এরকমই হয়, সেটা রেড কালারের হয় না, সেটা হয় সবুজ রঙের। এই অ্যালগাল ব্লুম থেকে ওই ডায়ানোফ্লাজেলেটস নামক ব্যাকটেরিয়া এরপরে তৈরি হবে এবং এই জায়গার সমগ্র জলটাকে লাল বর্ণের করে দেবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ 2018 সালের সব থেকে মানে সম্প্রতি লাস্ট 2018 সালের সব থেকে বড় আকারে ফ্লোরিডার উপকূলে এই রেড টাইড কিন্তু দেখা দিয়েছিল। রেড টাইড এবং HAB অর্থাৎ হার্মফুল অ্যালগাল ব্লুম বৃদ্ধির কারণ কি? দেখো সমুদ্রের জলের উপরিপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি হলে সেখানে এই প্রকারের অ্যালগিগুলো দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ একটা নির্দিষ্ট বেশ গরম জল হলে সেখানে এই ধরনের অ্যালগিগুলো, শ্যাওলাগুলো দ্রুত বংশ বিস্তার করে, যে কারণে লাল জোয়ারের সৃষ্টি হয়।
অতিরিক্ত পুষ্টি পদার্থ সমুদ্রের জলের মধ্যে যদি মেশে, যেমন কীটনাশক, আমরা আগে জল দূষণে পড়েছি তাই না, যে জমিতে দেওয়া কীটনাশক যদি কোনো ভাবে এখানে আসে, তাহলে সেটা জমিতে গাছকে যেমন অতিরিক্ত পুষ্টি দিত, এই অ্যালগি গুলোকেও, এই শ্যাওলাগুলোকেও পুষ্টি দেবে। এর ফলে এদেরও কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটবে। তাহলে এই অ্যালগি গুলো অতিরিক্ত বৃদ্ধি পেয়ে রেড টাইড সৃষ্টি করে। আর কি না, সমুদ্রের জল যদি শান্ত থাকে তাহলে অ্যালগি গুলো খুব দ্রুত বংশ বিস্তার করতে থাকে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছ, এই অ্যালগি গুলো পরস্পরের সাথে টাচ হয়ে রয়েছে, এর ফলে এদের যে পলিনাইজেশন সেটা খুব দ্রুত এবং সহজে হবে, পরাগমিলন সহজে হবে, বা অর্থাৎ বংশ বিস্তারটা দ্রুত হবে। এদিকে সমুদ্রে যদি ঢেউ বেশি থাকে তাহলে মাঝে মাঝে এগুলো ভেঙে যাবে, এর ফলে বংশ বিস্তার হবে কিন্তু আস্তে আস্তে হবে, ধীরে হবে। দেখো, সমুদ্রের জল যদি শান্ত থাকে, তাহলে বললাম রোদ ঝলমলে হাওয়া এবং গ্রীষ্মকালীন বৃষ্টি এই শৈবালের বংশবৃদ্ধিকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেয়। ঠিক আছে, আমরা এই যে দেখলাম ফ্লোরিডার উপকূলে এখানে এই যে নভেম্বর ডিসেম্বরের দিকে এরকম রোদ ঝলমলে আবহাওয়া হয়, যে কারণে মোটামুটি এই সময়ে রেড টাইডটা দেখা যায়। মূলত শীতের শেষে, আমাদের ভারতে যখন শীত শুরু হয় সেই টাইমে। দেখো, এখানে এবার একাধিক জিনিস আমাদের জানতে হবে, এগুলো চেষ্টা করবে মুখস্থ রাখার, একটু কঠিন হতে পারে। দেখো, এক প্রকারের নাম রয়েছে আলেকজান্দ্রিয়াম ফান্ডিয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে লাল জোয়ার সৃষ্টি করে কানাডিয়ান উত্তর পূর্ব উপকূল থেকে দক্ষিণ নিউ ইংল্যান্ড পর্যন্ত। এই ধরনের যে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া গুলো রয়েছে, তারা এই অঞ্চলটার মধ্যে কিন্তু রেড টাইড সৃষ্টি করে। এই যে দেখতে পাচ্ছ, কানাডিয়ান উত্তর পূর্ব উপকূল থেকে দক্ষিণ নিউ ইংল্যান্ড পর্যন্ত। তারপরে রয়েছে দেখো আলেকজান্দ্রিয়াম ক্যাটেনেলা। এটা কি না, লাল জোয়ার সৃষ্টি করে ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কার পশ্চিম উপকূল পর্যন্ত। এটা খুব কঠিন মনে রাখা, সেই কারণে বলছি এটা নিয়ে ঘাবিও না। আশা করি এখান থেকে প্রশ্ন দেবে না, প্রশ্ন দিলে এরকম ভাবে দেবে যে রেড টাইড কিসের কারণে হয়, ব্যাকটেরিয়াটার নাম কি, রেড টাইডের উদাহরণ, এই সমস্ত কবে হয়েছিল রেড টাইড, এই ধরনের। এবার এইগুলো দিতে পারে, সেই কারণে আমি দিয়ে রেখেছি, পারলে মুখস্থ করবে, না পারলে ছেড়ে দেবে, অসুবিধা নেই। ঠিক আছে, আর একটা দেখো কারেনিয়া ব্রেভিস নামক এক প্রকারের এইচএভি রয়েছে, সেটা পশ্চিম ফ্লোরিডা উপকূল বরাবর মেক্সিকো উপসাগরে লাল জোয়ার সৃষ্টি করে। তো এই তিন প্রকারের নামটা একটু মনে রাখবে, বাইরে রেড টাইড আর কিছু নেই। আলেকজান্দ্রিয়াম ফার্ডিয়েন্স, আলেকজান্দ্রিয়াম ক্যাটেনেলা এবং কারেনিয়া ব্রেভিস মূলত আমেরিকা মহাদেশ উত্তর এবং দক্ষিণ, সেখানে কিন্তু রেড টাইডটা বেশি পরিমাণে আসছে। তো এই রেড টাইডটা অবশ্যই একটু ভালো করে দেখে নেবে, আমি দুটো পিডিএফ তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, এখানে সেটাই রয়েছে যেটা তোমাদের ওখানে বললাম, সেম টু সেম এখানে ওই একই জিনিস লেখা রয়েছে। দেখো, রেড টাইড এই যে। এরপরে আসি থার্মাল পলিউশনের দিকে বা তাপীয় দূষণের দিকে। থার্মাল পলিউশন বা তাপীয় দূষণ বলতে আমরা কি বুঝি না, যখন ধরো তোমার একটা কোনো কারখানা রয়েছে, সেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, মেশিনপত্র, সেগুলোকে ঠান্ডা রাখার জন্য কি দরকার, জল দরকার। এবার তোমার পাশে একটা নদী রয়েছে, তুমি সেই নদী থেকে জল ভরছো, মেশিনে ঢালছো, মেশিন ঠান্ডা হয়ে যাচ্ছে, জল আবার নদীর মধ্যে চলে যাচ্ছে। এর ফলে ওই জলটা তো গরম হচ্ছে। সেই কারণে একটা নদীর চারপাশে যদি অসংখ্য কারখানা থাকে, সমস্ত কারখানা থেকে গরম জল এসে নদীতে পড়ে, তাহলে কি হবে, নদীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। 0.5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলেও নদীর মধ্যে থাকা, সমুদ্রের মধ্যে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া দ্বারা মারা যাবে ওইটুকু উষ্ণতা বৃদ্ধির ফলে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা থার্মাল পলিউশন বা তাপীয় দূষণ বলছি। মনে রাখবে, তাপীয় দূষণ সব থেকে বেশি হয় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। ঠিক আছে, দেখো, জলাশয়, নদী বা সমুদ্রের মধ্যে উত্তপ্ত বজ্র পদার্থ মেশার ফলে জলের স্বাভাবিক তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন তাকে তাপীয় দূষণ বলা হয়। সাধারণত কলকারখানা থেকে নির্গত উত্তপ্ত দূষিত জল বাইরে নদী নালাতে যখন ফেলা হয়, এছাড়া বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে উত্তপ্ত জল যখন বাইরে নদী নালাতে ফেলা হয়, তখন জলের স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায়। মানে ব্যাপারটা এরকম যে ধরো এক বালতি ঠান্ডা জল রয়েছে, তার মধ্যে যদি এক কাপ করে তুমি গরম জল ঢালতে থাকো, একটা টাইমে এই ঠান্ডা জলটাও আস্তে আস্তে গরম হবে। তো সেরকমই ব্যাপার যে নদীর ঠান্ডা জলের মধ্যে কলকারখানা থেকে প্রচুর গরম জল আস্তে আস্তে হচ্ছে প্রত্যেকদিন, এর ফলে এই নদীর জলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যে কোনো যান্ত্রিক কাজকর্মের ক্ষেত্রে শুধুমাত্র 40% তাপ কাজে লাগে, বাকি 60% তাপ নষ্ট হয়। সেই তাপ পরিবেশে বেরিয়ে তাপীয় দূষণ ঘটায়। তো তাপীয় দূষণ বলতে এটাই যে নদীর জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তাপীয় দূষণের প্রভাব কি রয়েছে না, দেখো, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। এবার বলো, কোন একটা জলাশয়ে অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে সেই অবস্থাটাকে কি বলা হয়? দেখি কার কার মনে আছে। কি বলে সেটাকে? বিওডি। বিওডি পুরো নাম কি এটার? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড।
বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, একদম এই তো মনে আছে। তো এই জিনিসটা কিন্তু বাড়ে, তাহলে তাপীয় দূষণের ফলে কিন্তু বি ও ডি কিন্তু বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। কারণ কি, অক্সিজেন ডিমান্ড বাড়ছে, চাহিদা বেড়ে যাচ্ছে, কারণ অক্সিজেন নষ্ট হয়ে যাচ্ছে তাপীয় দূষণের ফলে। ঠিক আছে, দেখো 2 নম্বর কি না, উত্তপ্ত বজ্র পদার্থ জলে পড়ার সাথে সাথে তার আশেপাশে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে সকল প্রাণীর মৃত্যু ঘটে। ওই যেটা বললাম যে এটা ধরো একটা নদীর কিনারা, এটা একটা নদীর কিনারা, তো এখানেই যে জায়গাটাতে এসে ওই কারখানার গরম জলটা পড়ছে নদীতে, এখানে যদি কোনো প্রাণী থাকে, মাছ, হাঁস, মুরগি ইত্যাদি, মুরগি তো জলে থাকে না, মাছ, হাঁস, কচ্ছপ ইত্যাদি, তো সেই সমস্ত প্রাণীদের মৃত্যু ঘটবে, তাই না? এবং এই যে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড যায় নদীর জলের, তাহলেও সেই কারণে নদীর অনেক উপকারী ব্যাকটেরিয়া, প্লাঙ্কটন, মাছের ডিম এগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখো, তো এর ফলে প্রচুর প্রাণীর মৃত্যু ঘটে। তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রাণীর জৈবিক ব্যাহত হয়, জৈবিক ক্রিয়াকলাপ ব্যাহত হচ্ছে, তাদের ডিম পাড়া ব্যাহত হচ্ছে, তাদের প্রজনন নষ্ট হয়ে যাচ্ছে, প্রজনন হচ্ছে না, মাছের ক্ষেত্রে এটা বেশিরভাগ দেখা যায়। দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে জলে দূষিত পদার্থ অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হয়, অর্থাৎ একটা ঠান্ডা জলে যতটা পরিমাণ দূষিত পদার্থ দ্রবীভূত হয় তার থেকে অনেক বেশি দূষিত পদার্থ গরম জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, এর ফলে জলটা আরো বেশি দূষিত হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে যে সকল প্রাণী অণুজীব তাপমাত্রা সহ্য করতে পারে শুধু তারাই বেঁচে, অর্থাৎ একটা বিশাল বড় কাতলা মাছ, সে হয়তো এই 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিটা সহ্য করতে পারবে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা মাছ বা মাছের ডিম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা প্রাণী হয়তো বেঁচে থাকে, তবে অনেক প্রাণী কিন্তু এর কারণে মরে যায়। দেখো, তাপীয় দূষণের প্রতিকার আমরা কিভাবে করতে পারি না, এই প্রতিকার করার জন্য একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে কুলিং টাওয়ার স্থাপন করা। কুলিং টাওয়ার যেমনটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এমন একটা টাওয়ার বা এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে কলকারখানা থেকে নির্গত গরম জলকে ঠান্ডা করে তারপরে নদীর মধ্যে ফেলা হবে। তাপীয় দূষণ নিয়ন্ত্রণ করার জন্য দেখো, বৃহৎ গভীর জলাশয় তৈরি করে তার মধ্যে উত্তপ্ত জল ফেলে তা ঠান্ডা হতে দিয়ে আবার পরে ব্যবহার করা যেতে পারে। এছাড়া কুলিং টাওয়ারের ব্যবহার করে উত্তপ্ত গরম জল ঠান্ডা করে এটা পুনরায় পরিশোধন করা যেতে পারে। এছাড়া দেখো, জনগণ তাদের ব্যবহৃত যন্ত্রপাতি সুব্যবহার, অপ্রয়োজনীয় সময় যন্ত্রাংশ বন্ধ রাখলে তাপ উৎপন্ন কমাবে, অর্থাৎ যন্ত্রগুলো যত বেশি চলবে তত বেশি গরম হবে এবং তা ঠান্ডা করার জন্য তত বেশি জলের প্রয়োজন হবে। তাই এই যন্ত্রপাতির ব্যবহারও কমালে তাপীয় দূষণটাও কম হবে। ব্যবহৃত সম্পদের স্বল্প উৎপাদন করলে উৎপন্ন তাপের পরিমাণ স্বল্প হবে। কারখানা বা তাপ উৎপাদন ক্ষেত্রে চারিপাশে বৃক্ষরোপণ দ্বারা তাপীয় দূষণ নিবারণ সম্ভব। অর্থাৎ এই কুলিং টাওয়ারের ব্যাপারটা এখানে মনে রাখবে, কুলিং টাওয়ার তাপীয় দূষণ প্রতিরোধের জন্য কিন্তু নির্মাণ করা হয়। এরপরে আসি প্লাস্টিক দূষণের মধ্যে। প্লাস্টিক দূষণ দেখতে পাচ্ছ, প্লাস্টিক একটা কি ধরনের বর্জ্য পদার্থ, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টে পড়েছি, নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ। আচ্ছা, এই যে প্লাস্টিক জাতীয় নন বায়োডিগ্রেডেবল যে সমস্ত ওয়েস্ট গুলো রয়েছে সেগুলোকে কোন রঙের ড্রামের মধ্যে ফেলা হয় বলো তো? ইয়েলো, গ্রিন না ব্লু? ব্লু। স্যার নীল, নীল। ব্লু কালারের, একদমই তাই। আচ্ছা দেখো, মানুষের দৈনন্দিন অনিয়মিত প্লাস্টিক ব্যবহারের কারণে পরিবেশের মধ্যে এই প্লাস্টিক জাতীয় পদার্থের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। প্লাস্টিক হলো একটি জৈব অভঙ্গুর, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারে পড়েছি, এটা কি নন বায়োডিগ্রেডেবল জৈব অভঙ্গুর একটা দূষক। এটি খুব সহজে মাটির সাথে মিশে যায় না, যে কারণে এটি বর্তমানে একটি ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। মানুষের দৈনন্দিন নানান প্রয়োজনে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি বিভিন্ন প্লাস্টিকের পণ্য ব্যবহার করে চলেছে। প্লাস্টিকের এই পলিমার দীর্ঘ চেন দ্বারা গঠিত, যা পরিবেশে বহুদিন টিকে থাকে। প্লাস্টিক দূষণ ভূমি, জলপথ এবং মহাসাগরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি অনুমান করা হয় যে প্রতি বছর উপকূলীয় সম্প্রদায়গুলি থেকে 1.1 থেকে 8.8 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে প্রবেশ করে। 2013 সালের শেষ পর্যন্ত বিশ্বব্যাপী 86 মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রের ধ্বংসাবশেষ মজুদ রয়েছে। এবার দেখো, প্লাস্টিক বর্জ্যের যে প্রকারভেদ রয়েছে সেখানে আমরা
প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিক অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো রয়েছে এবং মেসো এবং ম্যাক্রো এই তিন ভাগে ভাগ করতে পারবো। আকারের উপর ভিত্তি করে অর্থাৎ প্লাস্টিকের কণা মলিকিউলস গুলোর উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, মাইক্রোপ্লাস্টিক, মেসোপ্লাস্টিক এবং ম্যাক্রোপ্লাস্টিক। ঠিক আছে, দেখো সাধারণত প্লাস্টিক দূষণের জন্য এই দুই ধরনের প্লাস্টিক দায়ী। কোন দুই ধরনের? যে মাইক্রোপ্লাস্টিক যেটা খুব ক্ষুদ্র এবং ম্যাক্রোপ্লাস্টিক যেটা অনেক বড়। এই মেসোপ্লাস্টিক সেটা খুব একটা বেশি দূষণ ঘটায় না। দেখো যে প্লাস্টিক বর্জ্যের আকার 2 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার এর মধ্যে 5 মিলিমিটারের মধ্যে, সেই সকল প্লাস্টিক বজ্রকে মাইক্রো বজ্র বলা হয়। মেসো ও ম্যাক্রো বজ্রকে ভাঙন ও পেছনের মধ্যে। দেখো মাইক্রো কথার অর্থ কি? সব থেকে ছোট, মেসো মানে মাঝারি, আর ম্যাক্রো মানে বড়। তো দেখো এই যে ক্ষুদ্র বা মাইক্রো প্লাস্টিক সেটা কি থেকে উৎপন্ন হবে? এই যে বড় প্লাস্টিক সেটা ভেঙে ছোট ছোট টুকরো, বা এই যে মাঝারি আকারের প্লাস্টিকের টুকরো সেটা ভেঙে টুকরো উৎপন্ন হতে পারে, তাই তো? তো মনে রাখবে এই যে মাইক্রো প্লাস্টিক সেটা মেসো প্লাস্টিক এবং ম্যাক্রো প্লাস্টিক থেকে উৎপন্ন হচ্ছে। দেখো মেসো এবং ম্যাক্রো বজ্রকে ভাঙন এবং পেষণের মাধ্যমে মাইক্রো বজ্রে পরিণত করা যায়। মাইক্রো বজ্র সাধারণত নার ডাল নামে পরিচিত। তো এই জিনিসটা মনে রাখবে, এই যে মাইক্রো প্লাস্টিক এর অন্য নাম কি? এর অন্য নাম হচ্ছে নার ডাল। নার ডাল। তো নারডাল বলা হয় এই মাইক্রোপ্লাস্টিককে। নারডাল দ্বারা নতুন প্লাস্টিক পণ্য তৈরি হয়ে থাকে। আমরা আগে পড়েছি না 3R বজ্র ব্যবস্থাপনা, 3R, রিডিউস, রিইউজ, রিসাইকেল। তো এই যখন রিসাইকেল করা হচ্ছে, পুনরায় ব্যবহার করা হচ্ছে, তখন এই যে কোনো একটা প্লাস্টিকের বোতলকে গলিয়ে আবার একটা নতুন বোতল তৈরি করা হলো। তো এখানে এই যে প্লাস্টিকের যে অণুগুলো রয়েছে সেগুলো মাইক্রোপ্লাস্টিকে পরিণত করা হলো, নারডালে পরিণত করা হলো, তারপরে সেটা রিসাইকেল করা হয়। ঠিক আছে, নারডাল দ্বারা নতুন প্লাস্টিক পণ্য তৈরি করা হয়ে থাকে। ক্ষুদ্র আকারের কারণে এগুলো দ্রুত পরিবেশের সাথে মিশে যেতে পারে। মানে তুমি একটা প্লাস্টিকের জলের বোতল থেকে জল পান করলে তুমি হয়তো খালি চোখে দেখতে পেলে না, কিন্তু অসংখ্য প্লাস্টিকের কণা কিন্তু ওই জলের সাথে সাথে তোমার শরীরের মধ্যে চলে গেল। ঠিক আছে, ঠিক সেই কারণে দেখবে স্বাস্থ্য সচেতন যে সমস্ত মানুষরা থেকে থাকেন তারা কিন্তু প্লাস্টিকের বোতল থেকে খুব একটা জল পান করে না, তারা হয় স্টিলের বোতল বা কাঁচের বোতল ব্যবহার করে থাকেন। ঠিক আছে, মানে প্লাস্টিকের বোতলে জল পান করলে প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেগুলো অটোমেটিক আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। তো মাইক্রোপ্লাস্টিক বা মাইক্রো বজ্র এটা আমরা পড়লাম। মাইক্রোপ্লাস্টিকের অন্য নাম হচ্ছে নারডাল। এর আকার হয় 2 মাইক্রোমিটার থেকে 5 মিলিমিটারের মধ্যে। এরপরে দেখো ম্যাক্রো বজ্র বা ম্যাক্রোপ্লাস্টিক যেটা, তার আকার সাধারণত 20 মিলিমিটারের চেয়ে বড় যখন হয় তখন সেটাকে ম্যাক্রো বজ্র বলা হয়, আর 20 কম 5-এর বেশি হলে সেটাকে মেসো বজ্র বলা হবে। ঠিক আছে, দেখো এগুলোর মধ্যে প্লাস্টিক হলে অন্যতম, মানে যেটাকে আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বলে থাকি। ঠিক আছে, সেটা অন্যতম। এছাড়া দেখো ম্যাক্রো বজ্র প্রায় সমুদ্রের জলের মধ্যে পাওয়া যায়, যা সামুদ্রিক জীবের কোনো জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব বাস করে যা প্লাস্টিক অণু ভাঙনে সাহায্য করে। এই সকল অণুজীবের মধ্যে সিউডোমোনাস, এই যে সিউডোমোনাস এগুলো হচ্ছে নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস, নাইট্রোব্যাক্টর এরা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, আমরা এর পরে পড়াবো তখন নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন তখন পড়বো। দেখো নাইলন খাদক ব্যাকটেরিয়া বলা হয় এদেরকে। ফ্লাভো ব্যাকটেরিয়া রয়েছে, এরা কি করে? এরা কিছু কিছু পরিমাণে প্লাস্টিককে খেয়ে নেয়, খেয়ে হজম করে ফেলে। তো এই সকল ব্যাকটেরিয়া নাইলোনেজ এনজাইম ক্ষরণের মাধ্যমে নাইলনের অণুকে ভেঙে ফেলে। তো দুই প্রকারের ব্যাকটেরিয়া রয়েছে, একটা হচ্ছে সিউডোমোনাস আর একটা হচ্ছে ফ্লাভো ব্যাকটেরিয়া। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি প্লাস্টিক ভক্ষণকারী ব্যাকটেরিয়ার উদাহরণ, তো মনে রাখবে ফ্লাভো ব্যাকটেরিয়া, সিউডোমোনাস এরা সব নাইলোনেজ বা প্লাস্টিক ভক্ষণকারী ব্যাকটেরিয়া। এরা তাদের শরীর থেকে নাইলোনেজ নামক এক প্রকারের রস নির্গত করে, সেটা প্লাস্টিকের উপর পড়লে প্লাস্টিক ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে ভেঙে যায় এবং সেগুলোকে তারা খেয়ে নেয়। ঠিক আছে, জীবাণু নির্গত প্লাস্টিক ভাঙনের মাধ্যমে মিথেন গ্যাস উৎপন্ন হয়। মানে এই যে জীবাণুগুলো, এই যে ফ্লাভো ব্যাকটেরিয়া, নাইলোনেজ এরা যে প্লাস্টিকটাকে ভাঙছে বা খেয়ে নিচ্ছে, এর ফলে মিথেন গ্যাস CH4 গ্যাস উৎপন্ন হচ্ছে পরিবেশের মধ্যে। মিথেন এক গ্রিন হাউস গ্যাস, এটা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তাহলে দেখো এর কেউ ক্ষতি,
তাই না? প্লাস্টিক পরিবেশে থাকলেও ক্ষতি হচ্ছে, আবার এই ব্যাকটেরিয়া দিয়ে খাইয়ে দিলেও সেখানে আবার মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, পরিবেশের উষ্ণতা বেড়ে যাচ্ছে, সেখানেও ক্ষতি। দেখো 31শে ডিসেম্বর মনে রাখবে 2022, এটা 2022 সালে প্রাইমারি টেটে এসেছিল এই প্রশ্নটা। 31শে ডিসেম্বর 2022 থেকে কার্যকর প্লাস্টিকের ক্যারি ব্যাগের পুরুত্ব 75 মাইক্রন থেকে 120 মাইক্রন করতে হবে, যাতে তাদের পুনরায় ব্যবহার করা যায়। অর্থাৎ যদি প্রশ্ন আসে তোমাদের যে বর্তমানে কত মাইক্রনের নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ, তো অ্যান্সার করবে 120 মাইক্রন। আগে ছিল কত? 75 মাইক্রন, এখন 120 মাইক্রন। এটা 2022 সালে আসা প্রশ্ন, ঠিক আছে? দেখো ব্যবহার করা যায়। MOEFCC এটা একটা সংস্থা, এর আগে 2021 সালে সেপ্টেম্বরে 75 মাইক্রনের কম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল। আগের 50 মাইক্রন থেকে সীমা প্রসারিত হয়েছিল। তাহলে আগে সর্বপ্রথম 50 মাইক্রনের থেকে কম মাইক্রন যুক্ত প্লাস্টিক দিয়ে তৈরি ক্যারি ব্যাগ নিষিদ্ধ ছিল। তারপরে সেটা বাড়িয়ে 2021 সালে 75 মাইক্রন, তারপরে 2022 সালে সেটা বাড়িয়ে আবার 120 মাইক্রন হলো। তো এখন যদি প্রশ্ন আসে যে বর্তমানে কত মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ ব্যবহার করা নিষিদ্ধ, তো অ্যান্সার করবে 120 মাইক্রন, ঠিক আছে? 120 মাইক্রন। এরপরে আসি কীটনাশক দূষণের মধ্যে। কীটনাশক দূষণ দেখো, সার ও কীটনাশক। কীটনাশক মানে কি? কীট মানে হচ্ছে কীট পতঙ্গ, আর নাশক অর্থাৎ তাদের মারে যেটা, যেমন DDT, তাই না? দেখো সার হলো জৈব এবং অজৈব উপাদানে সমৃদ্ধ সেই সকল পদার্থ যেগুলি মাটিতে বা সরাসরি উদ্ভিদ কোষে প্রয়োগ করলে উদ্ভিদ তাদের থেকে পুষ্টি লাভ করে। সার দুই রকমের হয়, যথা জৈব সার এবং অজৈব সার, আমরা সবাই জানি। জৈব সারের মধ্যে উল্লেখযোগ্য হলো গোবর সহ বিভিন্ন প্রাণীর মল থেকে তৈরি সার, কম্পোস্ট সার, খোল, কেঁচো সার যেটাকে ভার্মি কম্পোস্ট বলা হয়, এটাও 2022 সালে এসেছিল। ভার্মি কম্পোস্ট কিসের সাথে সম্পর্কযুক্ত? কেঁচোর সাথে, ঠিক আছে? এছাড়া ইউরিয়া, ইউরিয়া যেহেতু প্রাণী দেহে উৎপন্ন হয় তাই এটাকে অনেকে ইউরিয়াকে জৈব সার বলে না, জৈব সার বলেন, কিন্তু এটা জৈব নয়, কারণ আমরা জমিতে যে ইউরিয়া সারটা দিয়ে থাকি দেখবে চিনির দানার মতো দেখতে হয়, সেটা কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা হয়। দেখো এইরূপ আরো অজৈব সার রয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম, NPK, এই সমস্ত একাধিক জৈব সার অজৈব সার রয়েছে। দেখো সারের মূল উপাদান নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তো এই জিনিসটাকে মনে রাখবে, যে কোনো সারের মূল উপাদান কি? NPK। সেটা যে কোনো সার হতে পারে, মানে আমরা জানি একটা উদ্ভিদের বৃদ্ধি হওয়ার জন্য, তোমার যেমন ধরো ছোট থেকে বড় হওয়ার জন্য বাতাস দরকার, খাবার দরকার এবং পানীয় অর্থাৎ জল দরকার, ঠিক সেরকম উদ্ভিদেরও তিনটে জিনিস দরকার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ঠিক আছে? তো যে কোনো সারের মধ্যেই তিনটি উপাদানই থাকবে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। আর ভার্মি কম্পোস্ট থেকে যদি প্রশ্ন আসে মনে রাখবে কেঁচো চাষ করা হয়, যে কেঁচো চাষের মাধ্যমে যে এক প্রকারের জৈব সার, ভার্মি কম্পোস্ট অবশ্যই জৈব সার, যে জৈব সার প্রস্তুত করা হয় তাকে ভার্মি কম্পোস্ট বলা হয়। কেঁচো থেকে উৎপন্ন সারকে ভার্মি কম্পোস্ট বলে। এরপরে আসি পেস্টিসাইডের মধ্যে। দুই প্রকারের হয়, একটা হচ্ছে পেস্টিসাইড, একটা হচ্ছে পেস্টিসাইড, আর একটা হচ্ছে হার্বিসাইড। পেস্টিসাইড আর হার্বিসাইড, তো এই দুটোকে একটু জানি। পেস্টিসাইড কি? দেখো যেসব বিষাক্ত জৈব রাসায়নিক পদার্থ বিভিন্ন অবাঞ্ছিত জীবকে ধ্বংস করতে, নিয়ন্ত্রিত করতে ব্যবহার করা হয় তাদের পেস্টিসাইড বলে। যেমন ধরো তোমার ধানের জমিতে দেখবে কাঁকড়া মারার জন্য, ইঁদুর মারার জন্য বিভিন্ন বিষ দেওয়া হয়, তো সেগুলো হচ্ছে পেস্টিসাইড, ঠিক আছে? দেখো অবাঞ্ছিত জীব বলতে মানুষের রোগ জীবাণু বাহক বিভিন্ন পতঙ্গ, কাঙ্ক্ষিত উদ্ভিদ ও শস্যের রোগ সৃষ্টিকারী, ক্ষতি সাধনকারী প্রাণী ও উদ্ভিদ। যেমন ধানের জমিতে মাজরা পোকা, চোষা পোকা, এরকম বিভিন্ন পোকার আক্রমণ হয় যা ফসলের ক্ষতি করে। সেই সমস্ত পোকাদেরকে মেরে ফেলার জন্য তো বিভিন্ন বিষাক্ত পদার্থ ধানের জমিতে, গমের জমিতে স্প্রে করা হয়, সেগুলো সব পেস্টিসাইড। অর্থাৎ কীট পতঙ্গ যারা ফসলের ক্ষতি করে তাদের মেরে ফেলার জন্য আমরা যে সমস্ত বিষাক্ত পদার্থ ব্যবহার করছি তাকেই আমরা পেস্টিসাইড বলছি। তো এটি আবার 13 প্রকারের হয়ে থাকে পেস্টিসাইড, ঠিক আছে? পেস্টিসাইড ব্যবহার করা ব্যবহৃত মোট পেস্টিসাইডের প্রায় অর্ধেক হচ্ছে ইনসেক্টিসাইড। ইনসেক্টিসাইড কাদের বলবো? ইনসেক্টিসাইড হচ্ছে যেগুলো ইনসেক্টকে মারে, বিভিন্ন প্রকারের পতঙ্গ যেমন ফড়িং, হ্যাঁ, বিভিন্ন পোকা, মৌমাছি, এই ধরনের পতঙ্গগুলোকে যে সমস্ত বিষাক্ত জিনিসটা মেরে ফেলে, বিষাক্ত পদার্থ মেরে ফেলে, সেই বিষাক্ত পদার্থকে আমরা ইনসেক্টিসাইড বলছি। এবং হার্বিসাইড হচ্ছে উদ্ভিদ ধ্বংস করে। যেমন ধরো
যারা চাষবাস করো একটা শুনে থাকবে ঘাস মারা বলা হয় এদিকে আমাদের, ঘাস মারা। তো ঘাস মারা হচ্ছে কি না, ধানের জমি বা অন্যান্য জমিতে অবাঞ্ছিত ঘাস জন্মগ্রহণ করে, সেই ঘাসগুলোকে তো একটা একটা করে তুলে ফেলা সম্ভব নয়, তো এক প্রকার ওষুধ হয়, সেটাকে স্প্রে করে দিলে ঘাসগুলো মরে যায়, সেই কারণে এই ওষুধটাকে ঘাস মারা বলে থাকে। তো সেটার আসল নাম হার্বিসাইড। অর্থাৎ বিভিন্ন অবাঞ্ছিত, তোমার ধরো একটা গোলাপ ফুলের বাগান রয়েছে, সেই গোলাপ ফুলের বাগানের নিচে বিভিন্ন আগাছা ঘাস জন্মেছে, তো তখন তুমি এই হার্বিসাইড স্প্রে করে দিলে সেই আগাছাগুলো মরে গেল, গোলাপ ফুলের গাছের কোনো ক্ষতি হলো না। তো এইগুলোকে উদ্ভিদ ধ্বংস করতে ব্যবহৃত হয় হার্বিসাইড, আর পতঙ্গ কীটপতঙ্গ ধ্বংস করতে ব্যবহার করা হয় পেস্টিসাইড। এটাই তফাৎ এদের, ঠিক আছে। ফাঙ্গিসাইড নামক এক প্রকার সাইড হয়, সেটা হচ্ছে কি ফাঙ্গিসাইড, ফাঙ্গাস বা ছত্রাক ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, যেটাকে আমরা দেখি যে বিভিন্ন ফসলের ছত্রাক ধরে গেছে, তো এই যে স্পঞ্জের মতো হয়ে যায়, তো সেই ফাঙ্গাসকে নষ্ট করার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। দেখো, অজৈব সারের অত্যাধিক এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে, মনে রাখবে এই প্রশ্নটা বারবার আসে পরীক্ষার মধ্যে, তো অজৈব সার এর অত্যাধিক এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে মাটিতে আর্দ্র বিশ্লেষণে অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। সেই অ্যাসিড মাটিকে আম্লিক করে তোলে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা আছে, অতিরিক্ত জলসেচের ফলে কি হয়। অতিরিক্ত জলসেচ পরপর অনেকটা একই রকম। অতিরিক্ত জলসেচের ফলে মনে রাখবে মাটি কি হচ্ছে, লবণাক্ত হচ্ছে। আর অতিরিক্ত রাসায়নিক সার এর ফলে কি হচ্ছে, এটা একটু লবণাক্ত হয় না, এটা হচ্ছে মাটি আম্লিক হচ্ছে। তো এই দুটো কিন্তু পার্থক্য, একটাই লবণাক্ত হয়ে যায়, একটাই আম্লিক হয়ে যায়, এই দুটো মনে রাখবে, ঠিক আছে। অজৈব সারের অতিরিক্ত অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে আর্দ্র বিশ্লেষণে অ্যাসিডিফিকেশন প্রক্রিয়ায় অ্যাসিড তৈরি হয়, যার ফলে মাটি আম্লিক হয়ে যায়। আম্লিক পরিবেশে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া তোমরা একটা গাছের নাম শুনে থাকবে, ইউক্যালিপটাস, দেখেও থাকবে হয়তো, রাস্তার ধারে থাকে দেখবে ইউক্যালিপটাস। তো এই যে ইউক্যালিপটাস গাছ কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকর, কারণ কি ইউক্যালিপটাস গাছের পাতা দেখেছো এরকম লম্বা লম্বা দেখবে পাতা হয়, এরকম লম্বা লম্বা পাতা হয় অনেকটা। তো এই যে ইউক্যালিপটাস গাছের পাতা, এই পাতা যখন গাছের নিচে পড়ে এবং সেটা আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়, তখন এই পাতা থেকেও এক প্রকারের অ্যাসিড নির্গত হয় এবং সে মাটির মধ্যে মেশে, ঠিক যে কারণে ওই মাটিটার মধ্যে ওই ইউক্যালিপটাস ছাড়া অন্যান্য গাছকে জন্মাতে দেয় না, মানে মাটির জৈব পদার্থটাকেও নষ্ট করে, অন্যান্য গাছকেও জন্মাতে দেয় না, সেই কারণে ইউক্যালিপটাস গাছ কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকর, ঠিক আছে। এবার দেখো এদিকে পেস্টিসাইড আর ধ্বংসকারী জীব, অর্থাৎ কোন ধরনের পেস্টিসাইড কি ধ্বংস করে সেটাকে একটু তোমাদের মুখস্থ করতে হবে। ইনসেক্টিসাইড ইনসেক্ট ধ্বংস করবে, পতঙ্গকে ধ্বংস করে। ফাঙ্গিসাইড ছত্রাক ধ্বংস করে। হার্বিসাইড যেটা বিভিন্ন ধরনের আগাছা উদ্ভিদ বললাম, সেই আগাছা উদ্ভিদ ধ্বংস করে। আর রয়েছে অ্যাকারিসাইড, মনে রাখবে অ্যাকারিসাইড উইপোকা এবং বিভিন্ন ক্ষতিকর প্রাণীকে ধ্বংস করে, কাঁকড়া, উইপোকা, পিঁপড়ে, এই ধরনের ফসলের ক্ষতি করে, এরকম মৌমাছি, এদেরকে ধ্বংস করার জন্য যে বিষ প্রয়োগ করা হয় সেটার নাম অ্যাকারিসাইড, ঠিক আছে। অ্যালগিসাইড নামের মধ্যে অ্যালগি রয়েছে, মনে রাখবে শৈবালকে ধ্বংস করা, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাভিসাইড নামক এক প্রকারের পেস্টিসাইড, সেটা পাখি ধ্বংস করে, ঠিক আছে। অ্যাভিসাইড বিশেষ করে যেগুলো পোমাম কালচার হয়, যেখানে ফলের চাষ করা হয়, তো সেই ফলের চাষ বা পোমাম কালচারে এই পাখি কিন্তু অনেক ক্ষতি করে দেয়, ঠিক আছে, মানে পাকা ফল এসে পাখিতে খেয়ে নেয়, নষ্ট করে দেয়, তো সেই কারণে এই অ্যাভিসাইড প্রয়োগ করা হয়, যেগুলো এই ক্ষতিকর পাখিগুলোকে দূরে রাখে, তাদেরকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। তো এই চারটা একবার কিন্তু মুখস্থ করে রাখবে। ইনসেক্টিসাইড ইনসেক্ট, দেখো নামের মধ্যেই সব লুকিয়ে রয়েছে, শুধু ওই অ্যাকারিসাইডটা বাদে। ফাঙ্গিসাইড ছত্রাক ফাঙ্গাস, হার্বিসাইড হার্বিভোর হার্ব গুলোকে অর্থাৎ বিভিন্ন আগাছা উদ্ভিদকে ধ্বংস করবে। অ্যাকারিসাইড উইপোকা ধ্বংস করে, মনে রাখবে। অ্যালগিসাইড অ্যালগি অর্থাৎ শৈবাল ধ্বংস করবে, আর অ্যাভিসাইড পাখি ধ্বংস করবে, ঠিক আছে। এছাড়াও রয়েছে দেখো ব্যাকটেরিসাইড, সেটা ব্যাকটেরিয়া ধ্বংস করে। তারপর দেখো আচ্ছা এটা একসঙ্গে হয়ে গেছে, এটা হতো ডিসইনফেক্টেন্ট, এটা হচ্ছে এক প্রকারের আণুবীক্ষণিক জীব, তাদেরকে ধ্বংস করে, যেগুলো খালি চোখে দেখা যায় না, এমন বিভিন্ন ব্যাকটেরিয়া, এমন বিভিন্ন জীব, সেগুলোকে ডিসইনফেক্টেন্ট নামক এই জাতীয় বিষ ধ্বংস করে। লার্ভিসাইড পতঙ্গের লার্ভাকে ধ্বংস করে, যেমন মশার লার্ভা বা অন্যান্য পোকা যারা ডিম দিয়ে রেখেছে, সেই সমস্ত লার্ভা ডিম, সেগুলোকে ধ্বংস করে লার্ভিসাইড। শামুককে ধ্বংস করে কে? শামুক, চাষের জমিতে শামুক অনেক ক্ষতি করে, তো মোলাস্কিসাইড,
আমরা জানি শামুক মোলাস্কা পর্বের অন্তর্গত, তাই না? তো সেই মোলাস্কা থেকে মনে রাখবে মোলাস্কিসাইড সেটা শামুককে ধ্বংস করে, নিমাটিসাইড নিমাটোডকে ধ্বংস করে, পিসিসাইড মাছ, আমরা জানি মাছ চাষকে কি বলা হয়, পিসি কালচার। তো সেখান থেকে পিসিসাইড, পিসি মানে মাছ, সেটা মনে রাখবে, পিসিসাইড মাছকে ধ্বংস করে। মাছ মানে কি এখানে দেখো, ধরো তুমি জমিতে যদি বিভিন্ন দেখবে ধানের জমিতেও বিভিন্ন মাছ চলে আসে, হ্যাঁ, তো সেই সমস্ত মাছগুলোকে বা তোমার পুকুরের মধ্যে বিভিন্ন আগাছা মাছ যেগুলো আছে, বোয়াল ইত্যাদি, যেগুলো চারা মাছকে খেয়ে নেয়, সেই ধরনের বড় মাছকে, সেই সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করার জন্য পিসিসাইড প্রয়োগ করা হয়। আর হচ্ছে রডেন্টিসাইড। রডেন্টিসাইড হচ্ছে ইঁদুর, ছুঁচো, ভ্যাম্বেরাল এই ধরনের বড় জাতীয় প্রাণী, তাদেরকে ধ্বংস করার জন্য রডেন্টিসাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, তো মনে রাখবে ব্যাকটেরিয়াসাইড, ব্যাকটেরিয়াকে ডিসইনফেক্টেন্ট, আণুবীক্ষণিক বিভিন্ন জীব যেগুলোকে খালি চোখে দেখা যায় না তাদের ধ্বংসের জন্য। লার্ভিসাইড দ্বারা লার্ভা ধ্বংস করা হচ্ছে, মোলাস্কিসাইড দ্বারা মোলাস্কা পর্বের অন্তর্গত শামুক ধ্বংস করা হচ্ছে, নিমাটিসাইড দ্বারা নিমাটোড ধ্বংস করা হচ্ছে, পিসিসাইড দ্বারা মাছ, আর রডেন্টিসাইড দ্বারা ইঁদুর জাতীয় প্রাণী, ইঁদুর, ছুঁচো, গিরগিটি এই ধরনের প্রাণীগুলোকে। এরপরে আসি ডিডিটি সম্পর্কে। দেখো ডিডিটি হচ্ছে কি না, ডিডিটি এক প্রকারের কীটনাশক বলতে পারো, যেটা বর্তমানে ব্যান রয়েছে, বর্তমানে এটা নিষিদ্ধ। ঠিক আছে, দেখো এর পুরো নাম কি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটা মোটামুটি সবাই জানো। 1939 সালে দেখো পল মুলার নামক একজন ব্যক্তি ইনসেকটিসাইড হিসেবে ডিডিটি আবিষ্কার করেন। তো আগের বার 23 সালে ডিডিটি থেকে একটা প্রশ্ন এসেছিল ওই যে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটা নিয়ে। তো সাইলেন্ট স্প্রিং এ ডিডিটির ক্ষতির কথা বলা হয়েছে, র্যাচেল কার্সন বলেছেন। আর এখান থেকে এবার আসতেই পারে যে ডিডিটি আবিষ্কার কে করেছিলেন। তো মনে রাখবে পল মুলার নামক একজন বিজ্ঞানী, তিনি 1939 সালে ডিডিটি আবিষ্কার করেছিলেন এবং তার এই অবদানের জন্য 1948 সালে মেডিসিন এবং শরীর বিজ্ঞানে তিনি নোবেল প্রাইজ লাভ করেন। তো এই যে ডিডিটি, সেটা প্রথমে কি করা হতো, প্রথমে এই তোমার কৃষি কাজের জন্য কিন্তু তৈরি হয়নি বা কৃষি কাজে ব্যবহার করা হতো না। সেই সময় প্লেগ রোগের এবং ম্যালেরিয়া রোগে প্রচুর মানুষ মারা যেত। তো ম্যালেরিয়া রোগের মশা মারার জন্য আর প্লেগ রোগের জীবাণু মারার জন্য এই ডিডিটি ব্যবহার করা হতো প্রথমে। ঠিক আছে, মানে ডিডিটি সাংঘাতিক রকমের বিষাক্ত। কোনো একটা মশার গায়ে এক বিন্দু লাগলেই সেই মশা একদম সঙ্গে সঙ্গে মানে শেষ। ঠিক আছে, তো এই মশা মারার জন্য, মশার লার্ভা মারার জন্য এবং প্লেগ রোগের জীবাণু মারার জন্য প্রথমে ডিডিটি ব্যবহার করা হতো। এবার মানুষের বুদ্ধি তো তখন থেকে দেখলো যে মশা মাছি এই সমস্ত সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে এরকম ছটফট করে, তাহলে জমিতে চাষ করেছে সেখানে পোকাতে আক্রমণ করছে, সেই পোকার উপরে স্প্রে করে দিই। তো এরকম ভাবে কেউ একটা স্প্রে করে দিয়েছে, সেই পোকার উপরে দেখা যাচ্ছে হ্যাঁ সমস্ত পোকা মরে গেছে, 2 বছর 3 বছর আর পোকাগুলো আসছে না। তো তখন সবাই প্রয়োগ করতে লেগেছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, এই ডিডিটি হচ্ছে আমাদের ক্লোরিন বর্গের অন্তর্গত, যেটা এই ফল বা যে চাষটাই করা হচ্ছে, ধানের জমিতে ধরো তুমি ডিডিটি প্রয়োগ করলে, তো সেই ডিডিটি ধানের চালের মধ্যে দিয়ে শোষিত হচ্ছে এবং মানুষের দেহে আস্তে আস্তে প্রবেশ করছিল। সেই কারণে এখন ব্যান করে দেওয়া হচ্ছে। ডিডিটি বিক্রিও কোথাও হবে না, তুমি চাইলে কোথা থেকে কিনতেও পারবে না। দেখো 2 নম্বর হচ্ছে কি না, শস্য হানিকারক পতঙ্গ ধ্বংস করার কাজে লাগে এটা। ওই যে বললাম যে ফসলের ক্ষতি করে যেসব পোকাগুলো, তাদেরকে ধ্বংস করার জন্য আগে ব্যবহার করা হতো। প্রথমে এটা তৈরি হয়েছিল কিন্তু ম্যালেরিয়া রোগের জীবাণু এবং প্লেগ রোগের জীবাণু ধ্বংস করার জন্য। পরিবেশের উপরে প্রভাব কি না, ডিডিটি জলে অদ্রাব্য এবং ডেট্রিটাস ও ডিকম্পোজার জীবের দ্বারা অবিশ্লেষ্য হওয়া দীর্ঘদিন স্থায়ী অবস্থায় পরিবেশে জলের স্তরে থাকতে পারে। অর্থাৎ এই ডিডিটি জলের মাধ্যমে গুলে যায় না। ডেট্রিটাস যারা রয়েছে তোমার কেঁচো, বিভিন্ন জীবাণু, তাদের দ্বারাও এই বিষাক্ত পদার্থ ভাঙে না। অর্থাৎ অনেকটা প্লাস্টিকের মতো সারা জীবন থেকে যায় মাঠে একবার স্প্রে করলে। ঠিক আছে, সর্বোচ্চ ট্রপিক লেভেলে প্রাণীদেহে ডিডিটি পুঞ্জি ভ্রমণ ঘটে, বায়ো অ্যাকুমুলেশন যেটা বলেছিলাম। মানে ধরো তুমি ধানের জমিতে ডিডিটি প্রয়োগ করলে, সেই ধানের একটা পাতা ধরো একটা ঘাস ফড়িংয়ে খেলো, তো সেই বিষাক্ত পদার্থ ঘাস ফড়িংয়ের দেহে চলে গেল, ঘাস ফড়িংকে ব্যাঙে খেলো, ব্যাঙের দেহে গেল, ব্যাঙকে সাপে খেলো, সাপের দেহে গেল, সাপকে ধরো একটা মুরগিতে খেলো, মুরগির দেহে গেল, মুরগিকে মানুষে খেলো, মানুষের দেহে চলে এলো। এবার প্রতি স্তরে ফড়িংয়ের কাছে ধরো 1 মিলিগ্রাম ছিল ডিডিটি, প্রতি স্তরে আস্তে আস্তে বাড়তে বাড়তে মানুষের কাছে 10 মিলিগ্রাম হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে ঠিক এই কারণে ডিডিটিকে ব্যান করে দেওয়া হয়েছে। এটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সর্বোচ্চ খাদ্য পর্যন্ত প্রবাহিত হচ্ছে এমন বিষাক্ত পদার্থ এটা। ঠিক আছে, 3 নম্বর দেখো, খাদ্যের মাধ্যমে ডিডিটি মানুষের শরীরে জীব সক্রিয়করণ বা বায়ো অ্যাক্টিভেশন প্রক্রিয়ায় ডিডিই তে পরিণত হয়, যা সহজেই মানুষের শরীর থেকে অপসারিত হয় না, স্থায়ীভাবে প্রায় 3 থেকে 10 বছর পর্যন্ত থেকে যায়। ঠিক আছে, তাহলে ডিডিটি
এই ডিডিটি যখন মানুষের দেহের মধ্যে প্রবেশ করছে, মানুষের বিভিন্ন কোষ এদের ক্রিয়াকলাপের ফলে সেই ডিডিটি ডিডিই তে পরিণত হচ্ছে এবং সেটা মানুষের দেহে স্থায়ীভাবে 3 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু থাকছে। স্যার ডিডিই এর ফুল ফর্মটা কি? হ্যাঁ, কি বলে ডিডিই? এটা কিছুই না, এটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনল ট্রাইক্লোরো ইথেন, আর এটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনল ট্রাইক্লোরো ইথেলিন। ঠিক আছে, এটা ইথেন, এটা ইথেলিন, ই ফর ইথেলিন। দেখো, বোঝা গেল? ওকে স্যার। হ্যাঁ, এরপর দেখো বিভিন্ন মাছ, শিকারী পাখি এবং ঈগলের বংশবৃদ্ধি ব্যাহত হয় এর ফলে। ঠিক আছে, এই যে ডিডিটি এটা প্রয়োগ করার জন্য কি হচ্ছে না, পাখিদের যে ডিম, সেই ডিমের যে খোলক সেটা ভঙ্গুর হয়ে যাচ্ছে। এর ফলে পাখি যখন তা দেওয়ার জন্য এই ডিমের উপর বসছে, তখন এটা ভেঙে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আস্তে আস্তে এই যে বিভিন্ন পাখি সেগুলো প্রজাতিগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। মানে ডিম থেকে ফুটছে না কো, বাচ্চা ফুটছে না কো। ঠিক আছে, দেখো ঈগলের বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে ডিমের খোলক নরম হওয়ায় ভ্রূণের বিকাশ ঘটে না, মানে তা দেওয়ার সময় সেই ডিম ভেঙে যাচ্ছে। এর ফলে ভ্রূণ তৈরি হচ্ছে না ডিমের মধ্যে। দেখো এই লাইনটা থেকে আমাদের 2023 সালে প্রশ্ন এসেছিল। 1962 সালে র্যাচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং নামক বইতে ডিডিটি দূষণের কারণে বিভিন্ন পাখির জনন অক্ষমতার কথা প্রথম প্রকাশিত হয়। এই নোটসটা যারা পড়েছিল মোটামুটি 23 সালে পরীক্ষার সময় ওই কঠিন প্রশ্নতে অনেকেই আমার ইবিএসএ নোট থেকে কমন পেয়েছিল বেশ কিছু। ঠিক আছে, এই যে দেখো আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম, 23 সালে এসেছিল, অনেকে হয়তো ভেবেছিল কোথা থেকে দিয়েছে এই প্রশ্ন। দেখো 1962 সালে র্যাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং নামক ডিডিটি দূষণের কারণে যে বিভিন্ন পাখির জনন অক্ষমতার কথা সেটা প্রথম প্রকাশিত হয়। এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা চাপে পড়ে ডিডিটি এর ব্যবহার নিষিদ্ধ করে। তাহলে প্রথম এই যে ডিডিটি নামক এই যে কীটনাশক, সেটা যে পাখিদের উপরে একটা কুপ্রভাব ফেলছে, সেটা প্রথম আবিষ্কার করেন কে? সাইলেন্ট স্প্রিং গ্রন্থে র্যাচেল কার্সন লেখেন। আর এই সাইলেন্ট স্প্রিং গ্রন্থটা 1962 সালে র্যাচেল কার্সন লিখেছিলেন, এটা মনে রাখবে। দেখো বিজ্ঞানীরা ডিডিটির পরিবেশের বিষক্রিয়া থাকার ফলে বিকল্প ইনসেকটিসাইড আবিষ্কার করেছে, অর্থাৎ ডিডিটির মতোই কাজ হবে কিন্তু বিষক্রিয়াটা কম ওর থেকে সেরকম। তার নাম কি? তার নাম হচ্ছে মেথক্সিক্লোর। ঠিক আছে, তাহলে ডিডিটির পরিবর্তে এখন কি ব্যবহার করা হয়? মেথক্সিক্লোর নামক এক প্রকারের কীটনাশক ব্যবহার করা হয়। এটি বায়োডিগ্রেডেবল হওয়ার জন্য জীবকোষে পুঞ্জীভূত হয় না, ফলে বিষক্রিয়াও ঘটে না। ঠিক আছে, এটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পচে যায় আস্তে আস্তে, মাটির সাথে মিশে যায়। ডিডিটির মতো সারা জীবন থেকে যায় না, আবার ওই যে খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবাহিত হয় না। তো ডিডিটির বদলে বর্তমানে মেথক্সিক্লোর ব্যবহার করা হয়, এটাও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন দিতেই পারে। এবার দেখো এই যে কীটনাশক সেটা বিভিন্ন রকমের হয়, যেমন অজৈব রাসায়নিক কীটনাশক। এখানে দেখো কীটনাশক 3 প্রকারের হয়: ক্লোরিন ঘটিত, ফসফেট ঘটিত এবং কার্বোমেট ঘটিত। তোমাদের প্রথমেই বললাম ডিডিটি হচ্ছে এক প্রকার ক্লোরিন ঘটিত কীটনাশকের উদাহরণ। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে ডিডিটি কোন জাতীয় কীটনাশক? মনে রাখবে ক্লোরিন ঘটিত কীটনাশক। আর ফসফেট জাতীয় যে কীটনাশক রয়েছে তার উদাহরণ কি? ম্যালাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, এগুলো সব ফসফেট জাতীয়। আর কার্বোমেট জাতীয় হলো সেভিন, বেগন, এগুলো সব কার্বোমেট জাতীয় কীটনাশকের উদাহরণ। এবার এই যে ক্লোরিন ঘটিত কীটনাশক শুধু ডিডিটি না, এছাড়াও মানে ক্লোরিন ঘটিত যত প্রকারের কীটনাশক রয়েছে সবার কি হয় না, এরা ডিডিটির মতো খাদ্য শৃঙ্খল থেকে যায়, অর্থাৎ স্তরে স্তরে প্রবাহিত হয়, মানুষের দেহে এসে ক্ষতি করে। আর ফসফেট জাতীয় যেগুলো রয়েছে মিথাইল প্যারাথিয়ন, এগুলো স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষতি করে। আর কার্বোমেট জাতীয় সেভিন, বেগন, এই ধরনের কীটনাশকগুলো এরাও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। তো এটা মনে রাখবে, ডিডিটি ক্লোরিন ঘটিত। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখবে। এই ছিল আমাদের টোটাল আজকের ওশেন এন্ড কীটনাশক, তার সাথে থার্মাল পলিউশন, তার সাথে প্লাস্টিক পলিউশন, অনেকগুলো করলাম, ছোট ছোট রেড লাইটটাও করেছি। এবার বলো তোমাদের এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা, বোঝা গেছে কিনা বলো? কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? অভিজিৎ, নবেন্দু, আসমিনা, চন্দন, জয়ন্ত,
কিঞ্জল, কৃষ্ণেন্দু, মাসুমা, নার্গিস, নাসরিন, পল্লব, পিয়ালি, সৌভিক, রিয়া, সচিন, গোলাম, ইনজামান। ওকে, বোঝা গেছে? তো ভালো করে নোটটা পড়বে, অনেকটা আছে। ঠিক আছে, দূষণ প্রায় শেষ আমাদের, মোটামুটি সবই শেষ দূষণের। শব্দ দূষণটা করিয়ে দিয়েছিলাম তো তোমাদের, ডেসিবেল বেল এটা। হ্যাঁ স্যার করিয়েছিলেন। তাহলে আমাদের দূষণ কমপ্লিট। ঠিক আছে, এরপর ন্যাচারাল রিসোর্সে যাব আমরা পরের সপ্তাহ থেকে। ঠিক আছে, দূষণের উপরে একটা টোটাল মক টেস্ট কি দেবে তোমরা সবাই আবার পরের দিন, দুদিন পর, শুধু সমস্ত দূষণ নিয়ে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কেউ কিছু বলতে গেলে কি? না স্যার বলছি এর উপর কি মক টেস্ট নেবেন? হ্যাঁ, শুধু আজকেরটা নয়, টোটাল যত দূষণ করেছি আমি, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, আর আজকে যেগুলো করালাম এগুলো সব। স্যার কবে নেবেন সেটাই বলছিলাম। বলো কবে দিলে ভালো হয়, বলো তোমরা। সামনের সপ্তাহে যেদিন ইভিএস আছে সেদিন দেবে? হ্যাঁ স্যার তাহলে ভালোই হবে। ঠিক আছে, স্যার ঠিক আছে, আমি প্রশ্ন দিয়ে দেবো, সামনের সপ্তাহে ক্লাসও হবে, মক টেস্টও হবে। ঠিক আছে। ঠিক আছে। স্যার সিলেবাস কি রইলো? স্যার সিলেবাসটা কি রইলো? সিলেবাস রইল দূষণ যা যা করালাম সব। জল দূষণ, শনিবার। হ্যাঁ সামনের শনিবার তো ইভিএস, হ্যাঁ শনিবারে, সামনের শনিবারে। জল দূষণ, বায়ু দূষণ, কীটনাশক দূষণ, ওশেন পলিউশন, সাউন্ড পলিউশন। হ্যাঁ বলো। এই বলছি এই পড়ার টাইমে না আপনি আগে দিয়ে দেবেন? আমি বিকেলের দিকে দিয়ে দেবো, না হয়তো বা সকালের দিকে দিয়ে দেবো। ওকে ঠিক আছে। সকালে দিয়ে দেবো, সারাদিন করবে, আর টাইমটা অবশ্যই নোট করবে কার কতক্ষণ লাগছে। ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর থাক, আমরা শেষ করছি ক্লাস।